নতুন করে সূচনা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ইকুয়েশনগুলো সামলে ভারতের ক্ষেত্রে তাহলে তো এগিয়ে যাওয়ার রাস্তাটি অনেক বেশি সহজ হবে। কারণ ভারত যে জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, সেখানে রাশিয়া হোক এবং চীন হোক তার সঙ্গে অত্যন্ত ব্যালেন্স করে যেভাবে কোথাও এগিয়ে এসেছে, সেই জায়গা থেকে এর আগের রেজিম অর্থাৎ বাইডেনের সময় যেখানে বলা হচ্ছিল যে ডিপ স্টেটের চূড়ান্ত ইনভলভমেন্ট এবং আরও অনেক কিছু দেশের মধ্যে নৈরাজ্য তৈরি করা, সেক্ষেত্রে একদিকে চীনকে হ্যান্ডেল করা এমনি দেশের পররাষ্ট্রনীতির মধ্যে পড়ছে, তার সঙ্গে ট্রাম্প আসাতে মনে হচ্ছে না কোথাও যে ভারতের বিশাল সুবিধা হবে, ভারত আন্তর্জাতিক স্তরে অনেক বেশি এগিয়ে যেতে পারবে স্ট্র্যাটেজিক্যালি। আমি বারবার বিমলদার কথা শুনতে গিয়ে তথাগতদা তার একটা প্যানোরামিক ভিউ আছে আমি শুনেছি, দেবাশিসদারও তাই, কিন্তু ওই যে বিজেপির মুখপাত্র বা তুমি আমাকে কংগ্রেসের মুখপাত্র, এই শব্দবন্ধের মধ্যে এই ডিফিটিস্ট আইডিয়াটাকে জয়ী করবার চেষ্টা করছি আমরা। তার কারণ এমন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করছি, সেটি হলো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, এবং সেই নির্বাচনে ডেমোক্র্যাট রিপাবলিকান কারা জিতবেন এবং আমরা কোন পক্ষে আছি, কিভাবে আছি, কেন আছি, ভারতের স্বার্থ কোথায়, এবং তার থেকে অনেক বেশি সম্ভবত আমরা ল্যান্ড অফ আমেরিকাতে পৌঁছে গেছিলাম অন্তত ইমাজিনেশনে, যে ভোটটা বোধহয় আমরা দিচ্ছি। এবং সেই ধারণা থেকে বিমলদার ওই ডিফিটিস্ট মিডল ক্লাস আইডিয়াটা বারবার উঠে এলো প্রত্যেকটা অন্তরে। আমি তোমাকে কেন বলি, আমি তোমাকে বারবার বলি 1947 সাল, শুধু 47-এ থেমে গেলে হবে না। ভারতবর্ষের পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি সেটা কিন্তু তৈরি হয়েছিল 1928 সালে, অ্যান্ড দ্যাট ওয়াজ জওয়াহরলাল নেহেরু যেটা কংগ্রেসের ফরেন উইং তৈরি করেছিলেন, বিকজ দ্যাট ওয়াজ আ টাইম আমরা কন্টেস্ট করছি, স্ট্রাগল করছি ফ্রিডমের জন্য। এবং সেই ফরেন পলিসির বিশেষ রূপক চেঞ্জ না হয়ে পরবর্তী সময় একটা ওয়ার্ল্ড ওপিনিয়ন তৈরি করবার জন্য পরবর্তী সময় স্বাধীন দেশ এটাকে ইমপ্লিমেন্ট করে, যার মধ্যে বহু পলিসিস ছিল যেটা ওই ধারণায় সমৃদ্ধ। মনে রাখতে হবে তখন চায়না ওয়াজ নট আ ফিগার, ইভেন লাল ফৌজ ওয়ার যেটাকে বলা হয় রেড ফৌজ, সেটাও তৈরি হয়নি। সুতরাং দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট চায়না, সুতরাং ওটাকে মাথায় রেখে করা হয়নি। আর ভারতবর্ষের রাজনীতিতে জাতির জনকের নাম মহাত্মা গান্ধী, যার প্রথম শর্তই ছিল বিশ্বাস, পারস্পরিকতা, মানুষের ওপর এবং মনুষ্যত্বের ওপর। সেই বিশ্বাসটা করে অনেক মানুষ ঠকতে পারে, কি দেশও ঠকতে পারে, এবং তাতে তাকে ইমপ্লিকেট করা যাবে কিনা, পরোক্ষে তাকে অবোধন করা যাবে কিনা, এটা কিন্তু প্রশ্ন। সোনালি, আমি তোমাকে একটি কথা বলি, আমার মনে পড়ছে 1999 সাল একটা বাস যাত্রা হচ্ছে, অমৃতসর থেকে সেই বাসটি যাচ্ছেন আমাদের তৎকালীন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজিকে নিয়ে, এবং আমরা এবং পাকিস্তান হাতে হাত মিলিয়ে আমরা এই 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 উপমহাদেশে একটা শান্তি প্রতিষ্ঠা করব, শান্তির বার্তা। আমরা কংগ্রেসিরা হাততালি দিয়েছিলাম সেদিন সেই বাস যাত্রায়। আমরা বুঝতে পারিনি তিনি যাকে বিশ্বাস করেছিলেন পারভেজ মুশারফ, তিনি ততদিনে সিয়াচিন এবং সিয়াচিনের পার্শ্ববর্তী অঞ্চলে দ্রাস, কার্গিলে সেনা পাঠিয়ে দিয়েছেন। ভারতীয় সেনাদের খুন হতে হয়েছে পররাষ্ট্রনীতির ব্যর্থতায়, সার্ভিলেন্সের ব্যর্থতায়, ডিফেন্স সিস্টেমের ব্যর্থতায়। এইটাকে আমরা বিশ্বাসযোগ্যতার অভাব মনে করিনি। আমরা এখনও বলছি শ্রদ্ধেয় বাজপেয়ীজি ঠিক কাজ করেছিলেন, ভারতবর্ষের ঝান্ডাটা এই বিশ্বাসকে সামনে রেখে চলে। ইট ইজ নট আ ডিফিটিস্ট আইডিয়া, যেটা বিমল শঙ্কর বাবু 1962 সালের কথা বললেন, আমি বলছি 1998-99 সালের কথা। এবার চলে আসি দ্বিতীয় প্রশ্নে। সেই প্রশ্নটা আরও ইন্টারেস্টিং। সেটা হলো যে আজকে আমেরিকাতে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আমরা কোথায় একটা হিন্দুত্বের বোধন দেখতে পেলাম। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই হিন্দুত্বের বোধন এলো তখনই যখন ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করলেন আমরা হিন্দু নিধনে, আমি অবশ্যই সমর্থন করব যে নিধন ঘটেছে, এবং আমি আরও বেশি সমর্থন করব ডোনাল্ড ট্রাম্পকে কথাটা বলতে হয়েছে। সরাসরি ভারত এখনও কোনো বিবৃতি দেননি, আমার স্বরাষ্ট্রমন্ত্রী দেননি, সরাসরি আমার প্রধানমন্ত্রী বলেননি। আমি জানি পররাষ্ট্রনীতির আরেকটি অঙ্গ হচ্ছে এটা, বলা যায় কি বলা যায় না। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনকে কিভাবে কুলসিত করেছিলেন, অ্যাকসেপ্টেন্স ছিল না তার, রক্তাক্ত হয়েছিল হোয়াইট হাউস, এটাও কিন্তু ইতিহাস দেখেছে। 2020 জেতার পরেও তিনি ছাড়তে চাননি এই ক্ষমতার মজাটা। যে টেনশনটা ওয়েস্ট এশিয়াতে আছে, এই কমপ্লিকেশনস হতো না। এর জন্য মাল্টিপোলার পলিটিক্সটাই দায়ী বিভিন্ন অংশে। কিন্তু একটি জিনিস ট্রাম্পের কাছ থেকে আমরা আশা করতে পারি,
সেটা হচ্ছে বে অফ চায়না। বে অফ চায়নাটা কেন এটা ভারতের পক্ষে মঙ্গল? এক্সপ্যানশনিজম, চায়নার যে আধিপত্যবাদ তাকে রুখে দেওয়া। ইকোনমিক ব্যাটল করবার জন্য আমেরিকা যদি নিজের মতো করে সাজায় তাহলে ভারতের আরেকটি ক্ষতি হবে, সেটা হচ্ছে আমরা 9th লার্জেস্ট ইকোনমি রিলেশনশিপ রাশিয়া ইউএসের সাথে আমাদের, এবং সেক্ষেত্রে অনেক বেশি ইন্টেলিজেন্স প্রকিউরমেন্ট এবং আইটি ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট বেশি হয়। তুমি যদি সেটা দেখো, সম্ভবত রেসিপ্রোকাল ট্যাক্স সিস্টেম চালু করতে পারেন, যদি হয় সেক্ষেত্রে আমাদের ওই ব্রিলিয়েন্স আবারও একটা নেগেটিভ শেডে চলে যাবে। সুতরাং আমি যার জন্য বলছি বিমলদার এত উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। ইট ইজ আ মিডল ক্লাস আইডিয়া, ইট ইজ ডিফিটিস্ট। মানে ট্রাম্পের যে পলিসি আপনি বলতে চাইছেন, আমি বুঝতে পারলাম। আমি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য আমি যেটা বলতে চাই, আমাদের দেশের জন্য তাহলে আহামরি কোনো অপশন বা কোনো জায়গা খুলছে বা দরজা খুলছে এরকম মনে করা হচ্ছে না। আমি জাস্ট দুটো জিনিস বলে দেবো।